এবং প্রফেসর সম্মানীয় শ্রী মানিক সাহা মহাশয়, ওনাকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে গোটা বর্ধমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। এখন আমাদের জেলার সভাপতি সম্মানীয় অভিজিৎ দা মহাশয়, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আজকের বক্তা সম্মানীয় ডক্টর মানিক সাহা মহাশয়কে সম্বর্ধিত করবেন। জেলা সভাপতি অভিজিৎ দা মহাশয় এখন সম্বর্ধিত করবেন। নতুন বাংলা গড়তে এবার জনতাই সম্বল, সংস্কৃতির অঙ্গনেতে আশার আলো জ্বলবে। মন্ডল সভাপতি যারা আছেন তারা অতি সত্বর মঞ্চে আসবেন। এখন মোমেন্টে তুলে দিচ্ছেন এবং যারা মন্ডল সভাপতিরা অতি সত্বর মঞ্চে আসবেন। এখন প্রতিকৃতি মোমেন্টে তুলে দেবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে। মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বাগতম, স্বাগতম স্বাগতম। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাগতম, স্বাগতম স্বাগতম। এখন আমাদের সামনে এই পরিবর্তন যাত্রা উপলক্ষে বক্তব্য উত্থাপন করবেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় শ্রী অভিজিৎ দা মহাশয়। সকল কার্যকর্তাকে বলবো সামনের দিকে চলে আসুন, ভিড় করে সামনের দিকে চলে আসুন। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গড়ব এবার হবে পরিবর্তন, চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি। মায়ের কোলে ফিরবে খোকা, ফিরবে নিজের বাড়ি, নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ। নব বাংলাতে গড়বে নিজের ভবিষ্যৎ। জয় ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় মা কালী, ইয়াপ্পাদ, জয় মা দুর্গা, ইয়াম্বাদ, হর হর মহাদেব। হর হর মহাদেব। আজকে আমরা বর্ধমান শহরের কার্জন গেটে উপস্থিত হয়েছি। আমাদের পরিবর্তন যাত্রা, পশ্চিম বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে যে যাত্রা বর্ধমান বিভাগের তারাপীঠ থেকে শুরু হয়ে বীরভূম, বোলপুর, কাটোয়া, কালনা, মেমারি, জামালপুর, রায়না হয়ে বর্ধমানে আজকে এই সন্ধ্যার পর এসে উপস্থিত হয়েছেন। তার মধ্যে আমাদের বিশেষভাবে প্রাপ্তি ত্রিপুরার সম্মানীয় মুখ্যমন্ত্রী সুবক্তা ডাক্তার মানিক সাহা মহাশয়কে আমরা পেয়েছি। জোর করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। জয় জয় শ্রীরাম। আমাদের মধ্যে আরো যারা উপস্থিত রয়েছেন, আমাদের জেলার প্রাক্তন সভাপতি সন্দীপ নন্দী মহাশয় উপস্থিত আছেন। আমাদের পরিবর্তন যাত্রার প্রমুখ সিদ্ধার্থ মজুমদার। আমাদের মধ্যে পেয়েছি আমরা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী দিকে, যিনি লড়াই করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছেন। উপস্থিত আছেন আমাদের জেলার ইনচার্জ তথা রাজ্য সম্পাদক মনোজ পান্ডে মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই বিভাগের ইনচার্জ সুনীল গুপ্তা। উপস্থিত আছেন আমাদের শঙ্কর সিকদার মহাশয়, সৌরভ সিকদার, সরি ভুল হয়েছে। এছাড়া আমাদের যুব মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক কুন্দন সাহা আছেন। আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার ইনচার্জ বাপ্পাদিত্য চ্যাটার্জি আছেন। আমাদের এই পরিবর্তন যাত্রার বিভাগের সহপ্রমুখ রাজ দে সহ সকল কার্যকর্তা, আমাদের বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর সহ বর্ধমান জেলার যারা যারা কার্যকর্তা রয়েছেন সকলকে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আপনারা এখানে যে পথ চলতি মানুষ,
আমাদের এখানকার ব্যবসাদার যারা প্রতিনিয়ত অত্যাচারিত হয়ে চলেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আপনাদের সম্বোধন করে আমি এই আমার বক্তব্য যার বক্তব্য শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন সেই মাননীয় মানিক শাহ মহাশয়ের হাতে আমার তুলে দেবো। তার আগে আমাদের ভারতীদি কিছু বক্তব্য রাখবেন, প্রাক্তন আইপিএস অফিসার। আমি ভারতীদিকে বলার জন্য বলছি। মন্ডল সভাপতিরা একটু মালা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমানের দক্ষিণের 7 জন মন্ডল সভাপতি। বাবু কুমার সাউ, অভিজিৎ পাল, অজয় দত্ত, রাজু চন্দ্র, শুভঙ্কর রায়, সর্বাণী ভারত মাতা কি, এবং মিনময় ভারত মাতা কি, শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা অতি দ্রুত যাদের মঞ্চে থাকার কাজ যাদের মঞ্চে হয়ে গেছে তাদের সকলকে নেমে যাওয়ার জন্য, নিচে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দয়া করে যাদের নির্দিষ্ট আসন আছে তারা ছাড়া যারা অতিরিক্ত এসছেন তাদেরকে দয়া করে নিচে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি। দয়া করে নিচে যে আসন আছে সে আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে এখন বক্তব্য উত্থাপন করবেন আমাদের রাষ্ট্রীয় প্রবক্তা সম্মানীয় দিদি ভারতী ঘোষ মহাশয়া। বর্ধমান, আপনাদের সবাইকে গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আপনারা ভালো আছেন তো? আমাদের মঞ্চে উপস্থিত ত্রিপুরার অত্যন্ত শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহাশয়, যিনি প্রাক্তন রাজ্যসভার সাংসদ ছিলেন এবং ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির পদে ছিলেন। আজকে ওনার এই উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত এবং মানিকদাকে স্বাগতম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত এই জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ তা এবং আমার বলিষ্ঠ কার্যকর্তা ভাই বোনেরা, আপনাদের সবাইকে গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। আজকে আপনারা যারা 370 ধারার অবলুপ্তি দেখেছেন, এই বর্ধমান শহরে আমার কথা শুনতে পাচ্ছেন, সবাই মিলে অখণ্ড ভারত মাতাকে স্মরণ করে দুহাত তুলে বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি মুম্বাই গেছিলাম 3 দিন আগে। ওখানে অশোক সিংঘল রুগ্না সেবা সদনে আমার এই বাংলার 3.5 থেকে 4 হাজার রোগী, ক্যান্সার পেশেন্ট, তাদের সঙ্গে দেখা হলো। তারা আমাকে 2টি কথা জানালেন যেটা আপনাদের জানা দরকার। এক, যদি দিদি আমাদের আয়ুষ্মান ভারতটা পেতাম, পশ্চিমবঙ্গে 5 লাখ টাকার সুবিধা পেতাম, তাহলে আমাদের আজকে এইখানে এসে সেবা সদনের কাছে হাত পাততে হতো না। 2 নম্বর, তারা বললেন যে আমরা অধিকাংশ মানুষ ভোট দিতে পারিনি। আমাদের বলা হয়েছিল ভোটের দিনে যে আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা চলে যান। আপনারা কি জানেন যে কেন্দ্র শ্রম দপ্তরের একটা কাগজ বেরিয়েছে, ইনফরমেশন বেরিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে গত 6-7 বছরে 2,68,00,000 ছেলে মেয়ে বাইরে চলে গেছে বেকারত্বর জ্বালায়, পেট পালতে অন্য দেশে গিয়ে তারা কাজকর্ম করে খাচ্ছে।
আজকে 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারে আসার পরে আজকে যদি ক্যান্সারের রোগীদের বাইরে গিয়ে হাত পাততে হয়, তারা যদি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা না পায়, আজকে যদি 2,68,00,000 ছেলে মেয়ে বাইরে চলে যায়, বেকারত্ব যদি ঘিরে ফেলে দেশকে, তাহলে যে সোনার বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম, যে সোনার বাংলার জন্য আমাদের মাতঙ্গিনী হাজরা বুক পেতে গুলি খেয়েছিলেন, বিনয় বাদল দীনেশ বুক পেতে গুলি খেয়েছিলেন, যে সোনার বাংলার স্বপ্ন দেখে ক্ষুদিরাম বোস হাসি হাসি যাব ফাঁসি বলেছিলেন, যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, যে সোনার বাংলায় কবিগুরু কলম ধরেছিলেন, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের গান আজও আমাদের রাষ্ট্রগান, কবিগুরুর লেখা গান আজকে আমাদের জাতীয় সঙ্গীত। সেই সোনার বাংলা আজকে কোথায়? সোনার বাংলা আজকে অন্ধকারে ডুবে গেছে। আজকে অনৈতিকতা, বঞ্চনা, অত্যাচার গ্রাস করেছে। আপনারা বলতে পারেন আমরা তো ভালোই আছি, সকালে উঠি, আমরা খাই দাই ঘুমোই, তাই কি? তাই কি? আপনাদের যদি একটা দেওয়াল তৈরি করতে হয় তৃণমূল ক্লাবের পারমিশন লাগবে। আপনাদের পাড়া থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে, মাটি তুলে নিয়ে যাচ্ছে, পাথর তুলে নিয়ে যাচ্ছে, আপনারা চুপ করে বসে থাকেন। আপনারা যদি মুখ থেকে একটা কথা বের করেন, পরের দিন এই দালাল পুলিশ এসে আপনার বাড়িতে ঠক 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 করবে, আপনাকে কেসে জর্জরিত করবে। যে বাংলায় আত্মসম্মান নেই, যে বাংলায় মাথা উঁচু করে বাঁচতে পারে না, সেটাকে ভিক্ষার বাংলায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারবাদী রাজনীতি। এই পরিবারবাদী রাজনীতিতে শুধু তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাভ। তিনি প্লেনে চড়েন, জাহাজে চড়েন, বিদেশে যান, আর আপনারা যেখানে আছেন সেখানেই পড়ে আছেন। আজকে এই পশ্চিমবঙ্গ হয়ে গেছে নো ইন্ডাস্ট্রি জোন, অর্থাৎ শিল্প এখানে নিষিদ্ধ। গত 11 বছরে 448টা ক্লাসিফাইড ইন্ডাস্ট্রি এখান থেকে চলে গেছে। সিপিএম আমাদের 34 বছর সর্বনাশ করে দিয়ে গেছে। বুদ্ধবাবু বলেছিলেন যে আমাদের এখানে কৃষি বর্তমান, শিল্প আমাদের ভবিষ্যৎ। কি ভবিষ্যৎ উনি দিয়ে গেছেন 34 বছরে? কি ভবিষ্যৎ সিপিএম দিয়ে গেছে আমাদের এতদিন নষ্ট করে দিয়ে, জেনারেশন আফটার জেনারেশন পচন ধরিয়ে সমস্ত কলকারখানা বন্ধ করে আজকে 7,000-এর ওপরে আনক্লাসিফাইড ইন্ডাস্ট্রি বেঙ্গল ছেড়ে চলে গেছে। সাপ্লাই ডিমান্ড চেইনে প্রচন্ড প্রেসার। আজকে যদি আপনি বিজনেস করতে যান, ছোট বিজনেস করতে যান, এর মাসুল আপনাকে দিতে হবে। অথচ সিপিএম যে 2 লাখ কোটি টাকার ঋণ আমাদের মাথায় চাপিয়ে দিয়ে গেছিল, আজকে এই কদিনে মমতা সরকার সেটা 8 লাখ কোটি টাকার ঋণ আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার ঘরে যদি আজকে একটা বাচ্চা জন্মায়, তাকে 80,000 টাকার ঋণ মাথায় নিয়ে এই পশ্চিমবঙ্গে জমাতে হবে। আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে দিদি আমাদের তো কিছু অসুবিধা হচ্ছে না, আমরা উঠছি, খাচ্ছি, যাচ্ছি, আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে, আমরা শুয়ে পড়ছি। হচ্ছে, অসুবিধা হচ্ছে। আপনাদের মৌলিক অধিকার হ্রাস হয়ে যাচ্ছে। যে 80,000 টাকার ঋণ নিয়ে আপনার সন্তান জন্মাচ্ছে, তার মাসুল আপনি দিচ্ছেন। গ্রামে গঞ্জে স্কুল কলেজ হওয়ার কথা হচ্ছে না। পুলিশের অনেক পুলিশ, তার জায়গা স্থান খালি। 6.5 লাখ সরকারি চাকরির স্থান খালি। সমস্ত জায়গায় আপনারা কিন্তু আপনাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা কিন্তু এই ঋণের মাসুল দিচ্ছেন। আর আপনাদের ঘরের মেয়ে যখন বাইরে যায়, আপনারা সারা রাত জেগে থাকেন, সারা দিন জেগে থাকেন উৎকণ্ঠায়, সে ঘরে ফিরবে তো? ফিরবে তো? না আরেকটা আরজিকর হবে, না আরেকটা হাঁসখালি হবে, না আরেকটা কামদনি হবে, না আরেকটা পার্ক স্ট্রিট হবে, না আরেকটা দুর্গাপুর হবে। আপনারা কি চান না যে আপনাদের মেয়েরা মায়েরা সুরক্ষিত হন? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে পরিবর্তন চাই তো, ন্যায় সরকার চাই তো, সততার সরকার চাই তো, হ্যাঁ কি না? আপনারা কি চান ভিক্ষা নিতে সারা জীবন? আজকে 1,500, কালকে 2,000, তারপর দিন 2,500, তারপরের দিন 3,000। যুগের পর যুগ চলে যাবে। মমতা সরকার পশ্চিম বাংলাকে সোনার বাংলা থেকে ভিখারির বাংলা তৈরি করে দিয়েছে।
দিয়েছে। আপনারা হাত পেতে আছেন, কখন আমার 1,000 টাকা আসবে, কখন আমার 1,500 টাকা আসবে। আমরা কি তাই চাই? চাই কি? আমরা চাই আত্মসম্মান। আমরা চাই আমাদের ঘরের ছেলে মেয়ে পড়াশুনো করে চাকরি পাক। চাকরি বিক্রি হয়ে যাচ্ছে রোজ, ঘুষ না দিলে চাকরি হয় না। আজকে এই বাংলাকে বঞ্চিত করে আপনাদের শুধু বঞ্চিত করেনি, আপনাদের আত্মসম্মান কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার। তাই আজকে মা কাঁদছে, মাটি কাঁদছে, মানুষ কাঁদছে, গণতন্ত্র রক্তাক্ত। তাই আজকে আমরা এই পরিবর্তনের যাত্রা থেকে ডাক দিচ্ছি এক অসম্ভাবী সততার সরকার আনার জন্য। নরেন্দ্র মোদীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ সরকার, উন্নত মানের সরকার, যা আপনাদের হকের জিনিস আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবে। আপনাদের 26,000 ছেলে মেয়ের রাস্তায় কেঁদে এই রাস্তাকে রক্তপাত এবং অশ্রু জলে ভিজিয়ে দিতে হবে না। আপনারা কি তাই ভারতীয় জনতা পার্টিকে সরকারকে আনবেন? হ্যাঁ কি না? ভোট দেবেন, এই আঙ্গুলটার প্রয়োগ করবেন ভয়হীন চিত্তে। ভয়টাকে ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়ে আসবেন। সকাল সকাল বেরোবেন, সকাল সকাল ভোট দেবেন। একটা আঙ্গুলের একটা প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের জীবনযাত্রায় উন্নত মান, সততা, স্বচ্ছতা, ভয়হীন সমাজ আপনারা গঠন করতে পারেন। মনে রাখবেন, যে নরেন্দ্র মোদীর কথা বলছি, সেই নরেন্দ্র মোদীর পরিবার আপনারা। নরেন্দ্র মোদীর কোনো ভাই নেই, কোনো ভাতিজা নেই, কোনো আত্মীয় নেই। আমরা যারা বসে আছি, আপনারা যারা শুনছেন, আমরা সবাই সেই নরেন্দ্র মোদীর পরিবারের সদস্য। সেই নরেন্দ্র মোদী যিনি কোভিডের সময় কয়েক লক্ষ কোটি বিনা পয়সায় ইনজেকশন দিয়েছিলেন। পেয়েছেন তো ইনজেকশন? হ্যাঁ কি না? পেয়েছেন তো বিনা পয়সা ইনজেকশন? নরেন্দ্র মোদী 80 কোটি লোককে রেশন দিয়েছিলেন সেই বিপদের সময়, আজও দিয়ে যাচ্ছেন। আমি যদি নরেন্দ্র মোদী কি করেছেন তা বলতে যাই, তাহলে প্রথমেই বলবো উনি মাথার ওপর আছেন বলে আজকে আমরা সুরক্ষিত। আজকে পুলওয়ামায় আক্রমণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বালাকট এয়ার স্ট্রাইক করে পাকিস্তান এবং দুশ্মনকে সাজা দিলেন। অভিনন্দনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে এনেছেন একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে পেহেলগাম হলো, সঙ্গে সঙ্গে অপারেশন সিন্দুর করে পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে উপযুক্ত জবাব দিলেন সেই নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 4 কোটি ঘর বানিয়ে দিয়েছেন। সেই নরেন্দ্র মোদী যে আমাদের 10 কোটি শৌচালয় বানিয়ে দিয়েছেন। 11 কোটি ঘরে হার ঘর জল, নল সে জল, ট্যাপ ওয়াটার এসছে, কলের জল এসছে সেই ঘরে। সেই নরেন্দ্র মোদী যে 315 মেডিকেল কলেজ দিয়েছেন, 22টা এইমস দিয়েছেন, 68টা বন্দে ভারত ট্রেন দিয়েছেন, 50,000 কিলোমিটারের ওপরে ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, শিয়ালদা থেকে এক্সপ্লেনেড মেট্রো দিয়েছেন, নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো দিয়েছেন। সেই নরেন্দ্র মোদীর কথা বলছি, যে নরেন্দ্র মোদী আমাদের 90টা এয়ারপোর্ট দিয়েছেন এই কয়েক বছরে, যেখানে কংগ্রেস সরকার আমাদের মাত্র 74টা এয়ারপোর্ট দিয়েছেন 70 বছরে। আজকে আমরা কংগ্রেসকে পেছনে ফেলে, আজকে আমরা সিপিএমকে পেছনে ফেলে, আজকে আমরা তৃণমূল সরকারের কথা বলে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, এবার ভারতীয় জনতা পার্টির সরকারকে একবার সুযোগ দিয়ে দেখুন। একবার সুযোগ দেবেন। ডবল ইঞ্জিন সরকার আসবে, ঘরে ঘরে আপনাদের জিনিস পৌঁছবে, এখানে শিল্প হবে, চাকরি হবে, গ্রামে গঞ্জে আনন্দ হবে, অলিতে গলিতে দেখবেন মারা বোনেরা সুরক্ষিত অবস্থায় হাসছে খেলছে। সমাজের বিবর্তন হবে, সমাজে পরিবর্তন হবে। আপনাদের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য কলম তুলবে, আবার রবিগুরু তৈরি হবে, আবার শরৎচন্দ্র তৈরি হবে, আবার স্বামী বিবেকানন্দ তৈরি হবে। এটা সোনার বাংলাতে পরিণত হবে। তাই আজকে সেই নরেন্দ্র মোদী সরকারকে স্মরণ করে ভারতীয় জনতা পার্টির হাত ধরুন। জানবেন যে আমরা লড়াই করি, প্রত্যেক দিন লড়াই করে, লড়াই চাই, লড়াই মাঝে বাঁচতে চাই, লড়াই চাই, লড়াইয়ের মাঝে বাঁচতে চাই, লড়াইয়ের মধ্য দিয়ে পরিবর্তন চাই।
আসবেই, পরিবর্তন আসবেই। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। কেউ কখনো ইতিহাসে পরিবর্তন আটকাতে পারেনি। না হিটলার পেরেছে, না মুসলিনি পেরেছে, না মমতা সরকার পারবে। পরিবর্তন আসবেই। এই জন্য পরিবর্তনকে স্বাগতম জানিয়ে, মানিকদাকে স্বাগতম জানিয়ে হাত তুলে বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা কালী। ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ শ্রীমতী ভারতী ঘোষ মহাশয়কে। এরপর আপনারা যার সুমধুর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তিনি আপনাদের সামনে তার সুমধুর বক্তব্য পরিবেশন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সম্মানীয় ডক্টর মানিক সাহা মহাশয়। ধন্যবাদ। দিদি আপনি ছেড়ে দিন। একটু পিছিয়ে দিই, একটু এগিয়ে নিন। ঠিক আছে, একটু ধরে পেয়ে গেছে, পেয়ে গেছে, পেয়ে গেছে, পেয়ে গেছে, পেয়ে গেছে, পেয়ে গেছে। বন্দে 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 বন্দে। সবাইকে নমস্কার। আজকে এই পরিবর্তন যাত্রা যে বর্ধমান দক্ষিণে এই বিজয় তোরণ যে গেটের সামনে, এই মার্কেটের সামনে আজকে আমরা সবাই সমবেত হয়েছি, এবং তার যে মূল উদ্দেশ্য পরিবর্তন যাত্রায় আমাদেরকে আজকে সংকল্প নিতে হবে। সেই সংকল্প কি? তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে আমাদের। এবং এই যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রায় আজকে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন এই ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অভিজিৎ থা এবং শ্রীমতী ভারতী ঘোষ, এক্স IPS এবং স্টেট এক্সিকিউটিভ মেম্বার, যাকে আমার মনে হয় ভারতবর্ষে এমন কোনো লোক না যা ওনাকে চিনেন না। ওনার ভাষণ আমরা শুনলাম, এবং উনি কি বলতে চেয়েছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে কথা এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেসেজ আজকে এই বাংলার জন্য দিয়েছেন, তার প্রায় প্রতিটি কথা আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট ইনচার্জ শ্রী মনোজ পান্ডেজি, এখানে উপস্থিত আছেন শ্রী বাপ্পা চ্যাটার্জি, বিধানসভার ইনচার্জ, এবং বিভিন্ন মণ্ডলের যারা এখানে মালা দিয়ে আমাদেরকে অভ্যর্থনা করেছেন, সমস্ত মণ্ডলের সভাপতিগণ, এবং এখানে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের যারা পদাধিকারীগণ আছেন এবং কার্যকর্তাগণ, এবং এই এলাকার যারা এলাকাবাসীগণ, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যিই আমাদের জন্য একটা বিশেষ দিন, আমি বলবো বিশেষ করে আমার জন্য, যে বর্ধমানে আজকে এই বর্ধমান দক্ষিণে আমি আসতে পেরে, এবং নিজেকে ভাগ্যবান ভাবছি যে এইরকম একটা জায়গায় আমার আসতে আমি পেরেছি, এবং আপনাদের আহ্বানে আমি সাড়া দিয়ে এখানে আসতে পেরেছি। আজকে এই আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটির কথা যদি আমরা বলি, এটা কিন্তু সাধারণ মাটি নয়, এবং এই হলো বিপ্লবের মাটি। এই বর্ধমান হচ্ছে বিপ্লবের মাটি, এবং আবার ভক্তিরও মাটি, আর শিল্পের পবিত্র সঙ্গমস্থল। তিনটা জিনিসের সঙ্গমস্থল হচ্ছে এই বর্ধমানে, যেখানে আজকে যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি।
বন্ধুরা, এই বর্ধমান শুধু ধান আর আলুর জন্য বিখ্যাত নয়, এই মাটি জন্ম দিয়েছে ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তানদের। আমরা গর্বিত এই কারণে আমাদের এই জেলায় সুবলদহ গ্রামে এখানে জন্ম নিয়েছিলেন কিংবদন্তি বিপ্লবী রাসবিহারী বসু মহোদয়। আপনারা সবাই জানেন তিনি সেই মানুষ যিনি আজাদ হিন্দ ফৌজের রূপকার ছিলেন এবং বিদেশের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। আজকে উনারকে শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই জানি যে সারা ভারতবর্ষে তথা সমস্ত পৃথিবীতে উনাকে জানেন, চিনেন। শাসকের যে অবহেলায় আজ আমাদের এই সোনার বর্ধমান ঢুকতে, তার জন্য আজকের এই যে পরিবর্তন যাত্রা আমরা শুরু করেছি, সব জায়গায় বাংলার সব জায়গায় সেই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। বন্ধুরা, আজ আমার বুক ফেটে যায় দেখি যখন এই বাংলার নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে আমাদের বাধা পেতে হয়। অদ্ভুত অদ্ভুত সেলুকাস কি আমরা দেখছি আজকাল। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং বাদুরিয়ার কার্তিক ঘোষ কিংবা সন্দেশকালীর সেই হার হিম করা সন্ত্রাস, যেখানে শাহজাহান বাহিনীর হাতে প্রাণ দিতে হয়েছে প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডলকে। বন্ধুগণ, আজকে আমরা সরস্বতী পুজো করতে গেলেও সমস্যা, পারমিশন লাগবে। সরস্বতী পুজো আমাদের বন্ধ করে দিচ্ছে। আজকে তেহট্ট, উলবেড়িয়া কিংবা কলকাতার রাজাবাজারে কালী পুজো আর বিসর্জন দিতে পর্যন্ত বাধা দিচ্ছেন। রামনবমী মিছিলে হামলা আপনারা সবাই জানেন। এখানে রিসাই, অশান্তি, এমনকি কাকদ্বীপে কালী ঠাকুরের যে মূর্তি বিসর্জন, সেখানেও দেখা গেছে ভাঙচুর এবং তার শিরচ্ছেদ পর্যন্ত করা হয়েছে। এইসব নারকীয় ঘটনা আমরা সবাই জানি। বর্ধমানের এই বীরমাটি আজ আমাদের শপথ নিতে হবে, আমরা কোনো বাংলা দূষণ মানব না, আমরা কোনো অবিচার আমরা সইব না। বন্ধুগণ, আমি মা ত্রিপুরা সুন্দরী পুণ্যভূমি ত্রিপুরা থেকে শুধুমাত্র আপনাদের জন্য এসেছি, কারণ আমরা একই পরিবারের লোক। এই পরিবারে ভারতীয় জনতা পার্টির আমরা পরিবার, এবং এই পরিবারের যখন কোনো সমস্যা হয় তখন পরিবারের কেউ না কেউ আসবে। আমি ত্রিপুরার থেকে এর জন্য আপনাদের কাছে এসেছি। এই যে সন্ত্রাস সরকার, এই সন্ত্রাস সরকারকে 15 বছর ধরে যেভাবে শাসন করেছে, কুশাসনের এবং দুঃশাসনের যে সরকার, তাকে আমাদের যেভাবে হোক তাদেরকে আমাদের নিপাত করতে হবে, তাদেরকে এখান থেকে তাড়াতে হবে বন্ধুগণ। এবং সেটার জন্য শুধুমাত্র নেতা বা আমরা কয়েকজন করলে হবে না, সাধারণ মানুষকে আপনাদের বুঝাতে হবে। সমস্ত মানুষের ঘরে ঘরে আপনাদের যেতে হবে, গিয়ে বুঝাতে হবে এই দেশের জন্য কে কাজ করছে, এই দেশের জন্য কে চিন্তা করছে। বন্ধুগণ, এই তৃণমূলের যারা আসবে, আপনারা খালি একটা কাজ করবেন। আপনাদেরকে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে একবার হাসবেন, প্রেশার নেবেন না, একটু হেসে দেবেন খালি ওনাদেরকে দেখে। প্রেশার কুকারের প্রেশারে যেমন আপনারা দেখেছেন, যখন প্রেশারের ওই হুইসেলটা বাজে তো প্রেশার কিন্তু রিমুভ হয়ে যায়। নিজে প্রেশার নেবেন না, ওনাদেরকে প্রেশার দেবেন। প্রেশার नहीं लेने का है, देने का है। খালি ওইদেরকে দেখে খালি হাসবেন যে তোমাদের কি দুর্দশা আগামী দিন হবে, আমাদের সব আমাদের কাছে আছে, এবং আমরা আগামী দিন জানি আমাদের কি, আমাদের বাংলা কি হতে যাচ্ছে। আমাদের আজ পশ্চিম বাংলা কোথায় দাঁড়িয়ে আছে, কি সংস্কৃতি ছিল, এবং সেখানকার গণতন্ত্র কোথায় গেছে, আজকে আমরা যদি কথা বলি শেষ করা যাবে না বন্ধুগণ। আজকে এই বাংলার দুর্নীতি যে আখড়া পরিণত হয়েছে, ত্রিপুরায়ও কিন্তু সেই রকম হয়েছিল। 10,323 একটা ট্রেডমার্ক লেগে গেছে, সেখানেও এই সিপিএম এর সময়ে 10,323 অনিয়মিতভাবে তাদেরকে নিয়ম না মেনে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। সেই একই তৃণমূলের যারা এখানে সরকারে আছেন, তারাও কিন্তু একই ক্যালোরকীর্তি করেছেন। 26,000 লোকের চাকরি বাতিল হয়েছে, আপনারা সবাই জানেন। এবং আজ বাংলার পুরো শিক্ষা দপ্তর হয় জেলে, নতুবা তারা বেইলে এখনো বাইরে আছে বন্ধুগণ। অত্যন্ত লজ্জাজনক। এই মা মাটি মানুষের কথা বলে
কিন্তু কখনো মায়ের সম্মান ওনারা কখনো রাখতে পারেনি বন্ধুগণ। আজকে সন্দেশকালীর কথা এখানে বলেছেন, আমার দিদি এখানে বলেছেন। আজকে কামদুনির কথা যদি আমরা বলি, পার্ক স্ট্রিটের কথাগুলি যদি বলি, গা শিউরে ওঠে। একজন নারী মুখ্যমন্ত্রী, শাসনে নারীরা এতটাও অসুরক্ষিত যে সারা পৃথিবী আজকে কিন্তু এই বিষয়ে কথা বলছেন, সারা ভারতবর্ষে তো বটেই। আমাদের ত্রিপুরাতে মানুষ হাসছে, আপনারা শুনে আনন্দিত হবেন না খুশি হবেন আমি জানি না। যখনই কোনো ইলেকশন সেখানে হয়, ওনারা ওখানে যান সর্বভারতীয় শব্দটা লাগানোর জন্য, কিন্তু যখনই ওখানে যান সেখানে গিয়ে আমরা দেখেছি যে ওনাদের যে অবস্থা, সারা বছর পরিযায়ী যে পার্টি, সে পরিযায়ী পার্টি হিসাবে সেখানে যান। সেখানে আমরা দেখেছি ওনাদের ভোটের যে পার্সেন্টেজ, সে পার্সেন্টেজ মাইনাসে চলে গেছে। এখন এইরকম অবস্থা সেখানে গেছে। আমাদের এই অনুপ্রবেশ নিয়ে আমরা কথা বলছি এখানে। আজকে ভোট ব্যাংক, আজকে এখানে অনুপ্রবেশ যারা এসছেন বাংলাদেশ থেকে, যারা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন, আজকে যারা অনুপ্রবেশ যারা বাংলাদেশ থেকে আসছেন, তাদেরকে এখানে ভোটার বানিয়ে তাদের ভোট ব্যাংক বানিয়েছেন। বাংলাদেশের সাথে আমাদেরও সীমানা সুরক্ষিত রয়েছে, অথচ পশ্চিমবাংলায় আমরা কি দেখি, তাদের কাঁটাতার দিতে জমি দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার বারবার বলছেন আমাদেরকে আপনারা জমি দিন, কিন্তু জায়গা দিচ্ছে না, এবং ইচ্ছে করে সেটা কাজ করছে। আজকে আধুনিক শিল্পের জন্য বিখ্যাত, আর পশ্চিমবাংলা আজকে এই বাংলা ছিল সমস্ত শিল্পের একটা আসল জায়গা। আজকে এখানে বোমা বানানোর একটা শিল্প এখানে তৈরি হয়েছে বন্ধুগণ। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে, আজ ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্মলেস্ট স্টেট, কিন্তু আমরা সেই জায়গার মধ্যে আমরা প্রায় 347টার মতো আমরা পুরস্কার আমরা পেয়েছি। আজকে আমরা ন্যাশনাল লেভেলে এবং আঞ্চলিকভাবে আমরা পুরস্কার পেয়েছি। অর্থাৎ আমাদের যে সেন্ট্রালের যেসব প্রকল্পগুলো আছে সেগুলো আমরা প্রপারলি সেগুলো আমরা করতে পেরেছি। আর এই বাংলাতে আমরা বিভিন্ন দুর্নীতির রেকর্ড আমরা এখানে করেছি বন্ধুগণ। এখানে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী প্রকল্পের কথা বলছেন, অথচ ত্রিপুরায় আমরা যখন এসি 2018-তে বিজেপি ক্ষমতায় আসার পরে বিভিন্ন সামাজিক 33টা সামাজিক সহায়তা আমরা দেই, এবং তখন থেকে আমরা 2000 টাকা করে অলরেডি সেখানে 5 লাখ যারা বিভিন্ন যেসব আমাদের 33টা যে সামাজিক যে সহায়তা প্রকল্প আছে, তার মধ্যে 5 লাখ লোককে আমরা 2000 টাকা করে এখানে দিচ্ছি। বন্ধুগণ, আজ পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলা আমরা যদি কথা বলি, নেই বললেই চলে। সমস্ত ভারত তাকিয়ে আছে যে পশ্চিমবাংলায় কবে এই যে নারকীয় ঘটনা ওনারা করছেন, এই তৃণমূলের সরকার এখান থেকে কবে যাবেন এখানে। আজ নারী নির্যাতনে পশ্চিমবাংলা আজ দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে এখানে চলে আসছেন। একজন নারী মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যের যদি এই দশা হয়, তাহলে মেয়েরা, আমার বোনেরা, মায়েরা কোথায় যাবেন আজকে? অথচ সেই জায়গায় এনসিআরবি রিপোর্ট যদি আপনারা দেখেন, সেখানে আমাদের যে ছোট্ট রাজ্য ত্রিপুরাতে আজকে আমরা নিচের দিক থেকে আমরা এখানে ল অ্যান্ড অর্ডারের যদি কথা বলি, সেখানে আমাদের 3য় স্থানে আমাদের প্রতিষ্ঠিত হয়েছি। কিন্তু আজকে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, আজকে এমন এক জায়গায় এনসিআরবি যে রিপোর্ট সেখানে বলছে তারা অনেক উপরে, প্রায় 2nd or 3rd পজিশনে চলে আসছে বন্ধুগণ। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লাখ টাকা করে দিচ্ছে না। এই যে স্বাস্থ্যের জন্য আপনাদের যে তাদের সুবিধা দেওয়া, সেই সুবিধা বন্ধ করে দিয়েছে। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরাতে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একই ধাঁচে আমরাও কিন্তু মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেখানে শুরু করেছি, এবং যে সুবিধাগুলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আছে সেই কাজগুলো আমরা সেখানে করছি বন্ধুগণ। আমরা সেখানে সুপার স্পেশালিটি স্টার্ট করেছি। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও দিল্লিতে উপস্থিত ছিলেন। সেখানে একটা বিজনেস সামিট হয়েছিল, সেখানে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রীজি নাম দিয়েছেন। 8টা যে আমাদের স্টেট আছে নর্থ ইস্টার্ন জোনের, সেই অষ্টলক্ষ্মীর সেখানে আমাদের
সেই বিজনেস সামিট হয়েছিল, আপনারা শুনে খুশি হবেন যে সেখানে প্রায় 30,000 কোটি টাকার নিবেশ হয়েছিল। সেই 30,000 টাকার নিবেশের মধ্যে শুধু ত্রিপুরাতে 15,800 কোটি টাকার শুধু ত্রিপুরার জন্য নিবেশ হয়েছে। সেটা কেন হয়েছে? কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরার এত ভালো। একটা সময় ছিল সিপিএম এর সময়ে, কংগ্রেসের সময়ে ত্রিপুরার অবস্থাটা কি ছিল আমরা দেখেছি। স্কুল কলেজের অবস্থা বলে তো লাভ নেই। আমরা মনে আছে, উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং। গণফৌজনা না থাকিলে জনগণের আর কিছুই থাকে না। বিদ্যালয় ছেড়ে রেড বুক পড়ে খালি মানুষকে সন্ত্রাস করো। এবং সেই জায়গায় আজকে 2018-তে আমরা আসার পর আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত সুন্দর হয়েছে, যে কারণে মানুষ এখন ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি করতে আসছে, নিবেশ করতে আসছে। এবং পশ্চিমবাংলায়ও আগামী দিন এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যখন হবে, ভালো যখন হবে, তখন বড় বড় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, যদি আপনারা ডেভেলপমেন্ট দেখতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীজিকে একবার আপনারা যদি সুযোগ দেন, তারপর আপনারা বুঝতে পারবেন যে এই বাংলার যে এতদিন ধরে যে একটা অব্যবস্থা রয়েছে, সেই অব্যবস্থাকে ব্যবস্থায় এবং গ্রাউন্ডিং করে সেই কাজটা করবেন। বন্ধুগণ, আপনারা শুনে খুশি হবেন, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের ছোট্ট রাজ্য, সেখানে আমরা যদি জিএসডিপির কথা বলি, আমরা সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরাতে। আপনারা যদি সেখানে পার ক্যাপিটা ইনকামের কথা বলেন, সেখানেও কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট আমরা সেখানে হয়েছি। বন্ধুগণ, আজকে নীতি আয়োগ আমাদের কি বলছেন, ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের ডিক্লেয়ার করেছেন। কাজের মাধ্যমে বন্ধুগণ, কাজ ছাড়া কাজের কোনো বিকল্প হয় না। এর জন্য কাজের মাধ্যমে আমরা দেখিয়েছি ভারতীয় জনতা পার্টি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ নিয়ে, আমাদের সর্বভারতীয় সভাপতির উনার আশীর্বাদ নিয়ে, আমাদের সর্বভারতীয় যিনি এখন আমাদের আগে প্রাক্তন আমাদের সভাপতি ছিলেন ভারতীয় জনতা পার্টির, এখন গৃহমন্ত্রী, উনার আশীর্বাদে আমরা যেভাবে আজকে আমাদের এই রাজ্যকে আমরা উন্নতির দিকে আমরা নিয়ে যাচ্ছি, মানুষ এখন ত্রিপুরার দিকে তাকিয়ে আছে। একটা সময় ছিল নর্থ ইস্টার্ন জোনে এমন একটা অবস্থা ছিল, সেখানে খালি সবসময় কখন বোমা পড়বে, কখন যে কোন জায়গায় ডাইনামাইট ফাটবে, তার কোনো আমরা সেখানে আমরা সবাই আপনারা জানেন নর্থ ইস্টার্ন জোনের এই অবস্থা। সেই জায়গায় আজকে এই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 11টার থেকে 12টার মতো সেখানে মৌ স্বাক্ষরিত হয়েছে। মৌ স্বাক্ষরিত হওয়ার পরে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে হীরা মডেল আমাদের ত্রিপুরাতে এবং সমস্ত নর্থ ইস্টার্ন জোনকে দিয়েছেন। উনি বারবার বলছেন, যদি নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয়, আমাদের দেশ কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। সেইভাবে বাংলার ডেভেলপমেন্ট যদি আগামী দিন না হয়, তাহলে সব মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এখন তাকিয়ে আছে কবে বাংলা থেকে এই যে তৃণমূলের সরকার, এই যে কুশাসনের সরকার, দুঃশাসনের সরকার কবে যাবে, তার জন্য অপেক্ষায় রয়েছে। বন্ধুগণ, আমরা নিশ্চিত তৃণমূল আর টিকবে না। তৃণমূল যাচ্ছে, তৃণমূলকে আর ধরে রাখতে পারবেন না বন্ধুগণ। এবং সেই আশায় আমরা আছি। এবং আগামী দিন আমরা এই যে 34 বছরের কুশাসন ও দুঃশাসন যেটা সিপিএম করেছিল, তারপরে আমরাও কিন্তু সেই জায়গার থেকে তাদেরকে আমরা মুক্তি পেয়েছি। যদি আমরা করতে পারি, তবে আপনারা কেন করতে পারবেন না? 15 বছরের যে রাজত্ব ওনারা দেখেছেন, এই 34 বছরের রাজত্বের পরে মানুষ ভেবেছিল তৃণমূল একটা সরকার আসলে মানুষের জন্য কিছু কাজ করবেন। কিন্তু এখন আমরা কি দেখছি, সমস্ত জায়গায় আজকে কুশাসন আর দুঃশাসন আমরা দেখছি। বন্ধুগণ, আমরা এই যে আমরা বাংলা এখন কি অদ্ভুত অদ্ভুত বিষয় আমরা দেখছি, লজ্জা লাগে। আমাদের বাঙালি বলতে আমাদের নিজেদের লজ্জা হয়। আজকে বাংলার থেকে মানুষ বাইরে চলে যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুরো নিয়োগে চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ট্রিপল চুরি, হাসপাতালের ওষুধ চুরি, মৃতদেহ চুরি, ভোট চুরির এখনো সেই অবস্থা চলছে এখন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি অলরেডি বলে দিয়েছেন, আর এই সুবিধা হবে না, ভোট চুরির আর সুবিধা নাই, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা খালি দেখবেন এই ভোট চুরির যে কায়দা ওনারা করে রেখেছেন এতদিন ধরে, 60 লক্ষ তো এমনি চলে গেছেন, আরো 64 লক্ষ কি হবে? প্রতিটা কেন্দ্রে 40,000 করে আরো ভোটার বাড়বে। বন্ধুগণ, কোথায়
ওরা পালানোরও সুযোগ পাবে না বন্ধুগণ। আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের এই যে এসআইআর এর মাধ্যমে যে কাজ হচ্ছে এবং অন্যান্য কোনো প্রদেশে যখন এসআইআর হয়েছে সেখানে কোনো রকম দেখেছি কোনো সমস্যা নেই, সেটা বিহারেও হয়েছে, উড়িষ্যাতেও হয়েছে, দিল্লিতেও হয়, কিন্তু কোথাও কোনো সমস্যা নেই, শুধু এসআইআর এর প্রবলেম এই আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে হচ্ছে বন্ধুগণ। আমাদের এখানে কি বলতো আগে, মা মাটি মানুষ, আমি বলবো দিদি মা মাটির মানুষের হয়ে গেছে মৌলবী, আর মানুষ হয়ে গেছে মুয়াজ্জেম, আর কি হয়েছে, মাটি হয়েছে মুয়াজ্জেম, আর মানুষের পরিবর্তে হয়ে গেছে মাদ্রাসা। তো এই তিনটে জিনিস এখন আমরা বাংলাতে আমরা দেখতে পাচ্ছি এখন, এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে এই তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে বাঁচাতে পারবে না বন্ধুগণ। এই তৃণমূল যারা চাকরি করে তাদেরকে প্রতারণা করেছে, যারা পেনশনার আছে তাদেরকে পর্যন্ত তারা প্রতারণা করেছে। আজকে আমি অদ্ভুত লাগলাম, সেদিন দেখলাম উনাদের একজন মানে এমপি উনি বলছেন গণেশ কুমারজিকে যে ওনার নাকি আঙ্গুল কেটে দেবে। অদ্ভুত লাগছে যে ওনারা খালি মার পিট সন্ত্রাস এই ছাড়া কিছুই বুঝেন না, দেখে নেব, মেরে দেব, কেটে দেব, এই হচ্ছে ওদের মানে সবসময় ওদের কথাবার্তা। যেটা সিপিএম করতো কার্বন কপি, আমি কার্বন কপি বলবো না, ডাবল কার্বন কপি, ট্রিপল কপি আমি বলবো, যে তাদের মধ্যে ভূত ঢুকে গেছে সিপিএমকে কোনোদিন বিশ্বাস করবেন না, আর তৃণমূলকেও কখনো বিশ্বাস করবেন না। একই আমাদের শিক্ষার এদিক আর ওই দিক। আমাদের এখন সময় এসছে, ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমাদের নিতে হবে। বাংলাতে আবার আমি সব জায়গায়, আমি উড়িষ্যাতেও গেছি যখন ওভারটেকিং হয়, আমাদের দিল্লিতে যখন ওভারটেকিং হয় মুখ্যমন্ত্রীদের যেতে হয় সেখানেও গেছি, এবং এই যে কিছুদিন আগে আমরা মহারাষ্ট্র হয়েছে সেখানেও আমি গেছি। আমি বসে আছি কবে আবার এই ওভারটেকিংয়ে এই বাংলাতে আবার আসবো, আবার কবে এখানে ওভারটেকিংয়ে আমাদের মুখ্যমন্ত্রী এই ভারতীয় জনতা পার্টির হবে বন্ধুগণ। এখন শুধু রং বদলানো নয় বন্ধুগণ, আমাদের ভিতরের শরীরের মনের ভিতরের যে মানুষটা সেটাকে পাল্টাতে হবে, মনে জেদ থাকতে হবে যে আমরা করব। একটা হিন্দিতে কথা আছে, একটা ডায়লগ হিন্দির, কি বলছে, जो डर गया समझो मर गया। এই দললে আর ভয় পাইলে কিচ্ছু লাভ হবে না, শক্তি সঞ্চয় করতে হবে, কাউকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কারণ আমাদের যিনি গার্জিয়ান তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি, আমাদের গার্জিয়ান যার নাম হচ্ছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি, কাজে ভয়ের কিচ্ছু নেই। जो डर गया समझो मर गया। আজকে এখানে আমাদের শিল্পায়ন আনতে হবে, কর্মসংস্থানের সুযোগ করতে হবে, এবং এই যে লড়াই আপনারা করছেন বন্ধুগণ, বিশেষ করে আমার যারা যুব ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এবং এই পশ্চিম বাংলাকে কোনো অবস্থায় এই বাংলাদেশ না বানানোর লড়াই আমাদের, এটা কিন্তু মনে রাখতে হবে। অবস্থা বেশি ভালো নয়, মুর্শিদাবাদের ঘটনা আপনারা জানেন, এখনো সময় আছে, ভালো করে বুঝে নিন। পরবর্তী সময় আপনাদের আর কোন জায়গায় যাবেন, হিন্দু বাঙালিরা আর কোথায় যাবেন, আর জায়গা নেই, পৃথিবীর কোনো জায়গায় নেই, এখনো সময় আছে বুঝার। এই মাঝখানে থেকে আপনারা এইসব যদি চিন্তা করেন যে আমরা সবার সাথে থাকবো, ভুলে যান, আমরা সবার সাথে থাকবো যখন আমরা এই রাজ্যকে দখল করব। আমরা মানুষকে সম্মান দিতে জানি, যে যা ধর্ম করুক, কিন্তু ওনারা যেভাবে ওনারা রাজনীতি করেন আমরা সেইভাবে রাজনীতি করবো না বন্ধুগণ। আজকে যে সাইলেন্স ডেমোগ্রাফির কথা যদি বলি, সাইলেন্স ডেমোগ্রাফি হচ্ছে এখানে এই বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, এর জন্যই এই যে এসআইআর এখানে তৈরি হয়েছে। আমাদের এই লড়াই, যারা জঙ্গিরা আইএস জঙ্গি যাতে ঢুকতে না পারে তার লড়াই, জাল নোট তৈরি করে ভারতের অর্থনীতিকে দুর্বল যাতে না করা যায় তার লড়াই। কাজেই এই লড়াই আমাদের কোনো অবস্থায় আমাদের এর থেকে আমরা সরতে পারবো না। আমাদের তৃণমূল এই যে দলটা, এটা একটা সংস্কৃতির জন্য আমাদের বলবো যে একটা অসভ্য, একটা বর্বর একটা দল। ধর্মতলায় ধর্ণা মঞ্চে এখন একেবারে নাটক হচ্ছে, এখন অদ্ভুত নাটক। আবার শুনলাম, কালকে দেখছিলাম ফেসবুকে, যে সেখানে নাকি আবার সন্ধ্যার পরে কি একটা পর্দা ঢেকে দেয়, ভিতরে কি করে কে জানে না, কেউ জানে না, অদ্ভুত। এখানে আমরা জানি না
এই রোহিঙ্গাদের আমরা আর কতদিন এই ভারতবর্ষের এই যে বাংলাদেশে এখানে ঢুকবে? আমরা আগামী দিন আমাদের এই সংবিধান যেভাবে নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদের যিনি ভারতের মহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির সাথে কি ব্যবহারটাই না করলো আপনারা সবাই জানেন। এটা কি কোনোদিন আপনারা মেনে নেবেন? কোনোদিন মেনে নেবেন? আমাদের বাংলার জন্য অত্যন্ত লজ্জার বিষয়। একটা অশ্রদ্ধাশীল হেও করেন সব সময় যারা আমাদের ট্রাইবাল ভাই বোনরা আছেন তাদের প্রতি। আজকে সব সময় আমরা দেখেছি উনি সব সময় উনি ঘৃণা করেন তাদেরকে। আজকে আমরা যদি এই নবম সাঁওতাল কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আমরা দেখলাম কি অনেকবার ওনার অফিস থেকে বলেছেন যে বাগডোগরা এয়ারপোর্টে উনি আসছেন, তারপরও ওনাকে জমি দেওয়া হয়নি। কোথায় উনি করবেন? এটা অদ্ভুত এক জায়গার মধ্যে দিল, সেখানে যাতে লোক না যেতে পারে তার ব্যবস্থা করলো। বন্ধুগণ, আমার মনে হয় এটা একটা আমাদের জন্য একটা কালো দিন এবং সাংবিধানিক একটা উদ্বেগের বিষয়। আমরা সুপ্রিম কোর্টও দেখলাম কি একটা কালো একটা ড্রেস পরে সেখানে উনি গেছেন, সেখানে ধর্মতলায়। যদি সুপ্রিম কোর্টেই গিয়ে থাকেন তাহলে কেন আবার সে ধর্মতলাতে বসলেন? কিন্তু এখন আমরা কি দেখলাম, বিচারপতিরা সবাই বুঝে গেছেন এখন সুপ্রিম কোর্টের আন্ডারে এখানে চলে এসছে এবং জুডিশিয়াল অফিসাররা এসে এবার কিন্তু সেই ইলেকশনটা করবেন। এবং জুডিশিয়াল অফিসার কম পাচ্ছেন এখানে, তার জন্য ঝাড়খণ্ড থেকে আনছেন, উড়িষ্যা থেকে আনছেন। বন্ধুগণ, আপনারা দেখবেন, নিশ্চিন্ত মনে আপনারা থাকুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইবার কেউ এই তৃণমূলকে আটকাতে পারবে না। তৃণমূল এখান থেকে যাবে, তারা কোথায় যাবে আমরা জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার এই বাংলাতে আবার হবে সেটা নিশ্চিত। বন্ধুগণ, আমরা 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত। এবং এই যে অন্ধকার এখন আছে কালো, আমি জানি বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, যখনই কোনো আমরা সেখানে আমরা কোনো অনুষ্ঠান করতে চাই পারমিশন দেয় না, কিন্তু সে পারমিশনের জন্য বারবার বলা সত্ত্বেও সেটা পারমিশন পাওয়া যায় না। গণতন্ত্র যদি দেখতে হয় আগরতলায় ত্রিপুরাতে আসুন। বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন আগে ওনারা এখানে আমাদের ত্রিপুরাতে কিছুদিন আগে এসেছিলেন। কি আমাদের যে এমপি মহোদয় ছিলেন মুর্মুজি, ওনাকে যে এখানে মেরেছিলেন, এবং শঙ্কর ঘোষ মহোদয় এমএলএকে, তারপর ওনারা তো ব্যাকফুটে চলে গেলেন। তো ভাবলেন যে মানুষ তো খারাপ ভাবছে যে একজন আমাদের ট্রাইবেল একজন এমপিকে মেরেছেন। আপনারা সবাই এই চিত্র দেখেছেন। আমরা দেখলাম ওনাদের একজন বিশেষ 2-3 জন 4 জন মিলে তারা কলকাতার এয়ারপোর্টে বলছেন যে আমার ডেড বডি আসতে পারে। কি ডেড বডি আসতে পারে? যে আগরতলায় গেলে ডেড বডি আসতে পারে। তা আমি যখন দেখছিলাম ওনাদের নাম আমি বলছি না এখানে, সেই কি কুণাল ঘোষ না কি বলছিলেন, তো উনি বলছিলেন যে আমি আগরতলায় যাচ্ছি, হয়তো আমাদের ডেড বডি আসতে পারে। আগের থেকেই চিন্তা করে নিয়েছেন যে আমরা সেখানে মার খাবো, এবং একজন ট্রাইবেল যে এমএলএ উনাকেও সাথে নিয়েছেন। সেখানে গিয়ে আগরতলায় সেখানে গিয়ে দেখে কোনো গাড়িই পাচ্ছে না, কোনো গাড়ি নেই। এরপর সেখানে কারণ মানুষ ওনাদেরকে ঘৃণা করে, তৃণমূল পার্টিকে ত্রিপুরাতে ঘৃণা করে, ওনাদেরকে গাড়ি এবং কিছুই দেয়নি। তারপর কি হলো, সেখানে এয়ারপোর্টের সামনে বসে গেল। এয়ারপোর্টের সামনে বসে যাওয়ার পর ডিজিপি আমাকে ফোন করলেন, আরে ওরা তো বসে গেছে এয়ারপোর্টের সামনে। আমি নাটক করতে এসছে। আমি তাড়াতাড়ি বললাম এক কাজ করুন, ওরা কি বলছে আপনারা শুনুন। বলছে আমাদের অটো দিয়ে দিন, অটো দিয়ে আমাদের পার্টি অফিসে যাব, সেখানে গিয়ে আমরা আমাদের যে এখানে সাংবাদিক সম্মেলন করব। কারণ এই যে ঘটনা শুনে আমাদের যারা যুব মোর্চার ভাইয়েরা এখানে তৃণমূলের মানে 2-3 জন লোকও নেই, সেই অফিসের সামনে এসে সেখানে নারা দিয়েছিল, এর প্রতিবাদ করতে সেখানে গেছে। আসলে কিন্তু সেটা নয়। যেভাবে রক্ত বেরিয়েছে আপনারা সবাই দেখেছেন, যেভাবে তার ম্যাক্সিলা ফ্র্যাকচার হয়েছে, সেই জায়গার মধ্যে একটা নাটক করার জন্য গেল। আমি সাথে সাথে বললাম যে ওরা চাইছেই, যখন সে শাহিনী ঘোষ নাকি আরেকজন ওই ভদ্রমহিলাও সেখানে ছিলেন খুব সম্ভব। তারপর আমি বললাম যে তাড়াতাড়ি পুলিশকে বললাম ওনাদেরকে গাড়ি দিয়ে আপনারা তাদের অফিসে নিয়ে যান। পুলিশের গাড়ি দিয়ে তাদেরকে আমরা অফিসে নিয়ে গেলাম। নেওয়ার পর সেখানে সাংবাদিক সম্মেলন করলো। সেখানে সাংবাদিক সম্মেলন করার পর তারপর ডিজি সাহেবের সাথে দেখা করলেন, যে বললেন যে এবং যে ওদের যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল সেদিনই ওরা কলকাতায় ফিরে আসবে। কিন্তু দেখে কেউ মারছে না, কিছুই হচ্ছে না। তাহলে কি হবে?
তখন আরেক দিন ওনারা ডেট আর একটু বাড়িয়ে দিল, একটা 5 স্টার হোটেলের মধ্যে থাকলো, সেখানে কেক কাটাকাটি, কার জন্মদিন ছিল কেক কাটাকাটি করলো ইত্যাদি। কারণ ওরা তো কাট করতে করতে অভ্যস্ত, তো সেখানে আর কি করবে, কেক কাট করলো। তো অদ্ভুত এক সিচুয়েশন আমরা দেখলাম বন্ধুগণ। তারপর কি হলো, পরের দিন সেখানে থাকা সত্ত্বেও কেউ ওদেরকে মারছে না, ঢিল মারছে না, বকছে না, গালি দিচ্ছে না। তারপর আমি বললাম, সে তো কেউ যেহেতু গাড়ি দিচ্ছে না, সে দূর থেকে কোনো জায়গায় আগরতলার বাইরে কোথাও থেকে একটা গাড়ি নিয়ে আসুন এবং ওনাদেরকে বলুন চলে যেতে, এবং পয়সাটা কিন্তু নিয়ে নেবেন, পয়সা কিন্তু ওদের থেকে নিতে হবে। এবং সেই পয়সা নিয়েছেন, এবং তারার যে প্ল্যানিংটা ছিল, যদি সেখানে কোনো অবস্থায় সেই যে ট্রাইবাল যে ভদ্রমহিলা ছিলেন এমএলএ, ওনাকে যদি একটা ঢিল ডাল মারত যে আমাদের এই মুরমুজিকে যেহেতু মেরেছেন, দেখেন আমাদের ত্রিপুরাতে কই মেরেছে। অদ্ভুত ওদের চিন্তা ভাবনা বন্ধুগণ। মানে সব সময় ত্রিপুরাতে যখনই যায় তারা এই ধরনের কর্মকাণ্ড করে। কিন্তু বাংলার, আমি সমস্ত আপনাদের এখান থেকে সমস্ত বাংলার সমস্ত মানুষকে আমি বলবো, ওদেরকে তাড়ান। যদি বাংলাকে আবার আগের মতো একটা সময় ছিল, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, কোথায় গেল ওই দিনগুলো, আপনারা ফিরে নিয়ে আসুন। আবার এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করুন। আবার যে বাংলার জন্য আমরা গর্ববোধ করি, এত মুনি ঋষিরা এখানে জন্মগ্রহণ করেছেন, তাদের যে পথ আমাদের দেখিয়েছেন, সেই দিকে আমরা যাতে যাই, সেই দিশায় আমরা চলবো বন্ধুগণ। আজকে এখানে আমি আসার পরে আমি দেখলাম যেভাবে এখানে আমরা রাস্তা দিয়ে আসছিলাম, মানুষ কিন্তু আমাদেরকে দেখে ওনার রেসপন্স দিচ্ছেন। মানুষ বুঝছে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই বাংলাকে কেউ বাঁচাতে পারবে না বন্ধুগণ। এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি সবাইকে ধন্যবাদ দেব। এই যে অসুবিধা সত্ত্বেও আপনারা যেভাবে কাজ করছেন, এই অমানুষদের বিরুদ্ধে আপনারা যেভাবে কাজ করছেন, যেভাবে যুদ্ধ করছেন, সেটাকে ভিতরে পুষে রাখবেন, সেটাকে মনের ভিতর থেকে কোনো অবস্থায় যেতে দেবেন না বন্ধুগণ। সেই জেদটা আপনাদের থাকতে হবে। আগামী দিন আরো বেশি করে আপনারা যাতে আপনারা এই তৃণমূলীদের এগেনস্টে কাজ করতে পারবেন, সেই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি বন্ধুগণ। আজকের এই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, 26-এর নির্বাচন পাল্টানো দরকার। বিজেপি সরকার, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সুদূর ত্রিপুরা থেকে মাননীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ মহাশয় আমাদের বর্ধমানবাসীর জন্য ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরলেন। এবার আমাদের প্রদেশ যুব মোর্চার সাধারণ